করছি আজদাহা, লিখনেতে সাবিলা সাবি, পর্ব সংখ্যা 15। রাতের নিবিড় আধারে পৃথিবীর গাঢ় নিস্তব্ধতা যেন ফিয়োনার ভেতরের শূন্যতাকে আরও প্রকট করে তুলছে। সে কাছের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে। মনের গহীন কোণ থেকে তুলে আসে স্মৃতির ঝাপসা ছবিগুলো। গ্র্যান্ডপা, মিস ঝাং, লিয়া, লিন সকলকে যেন এক একটা স্বপ্নের মতো অস্পষ্ট হয়ে যাচ্ছে। মিস ঝাংয়ের রোগশয্যার, গ্র্যান্ডপার উদ্বেগমাখা মুখ মনে পড়তে বুকের ভেতর অচেনা এক শূন্যতা পেঁচিয়ে ধরে ফিয়োনাকে। কাচের দেয়ালের ওপর থেকে আকাশে যেন মনস্ত কালো মেঘের সমুদ্র। মেঘেরা ঠায় দাঁড়িয়ে আছে সারি ধরে, কোনো বাধা ছাড়াই। দেয়ালটা না থাকলে বোধহয় হাত বাড়িয়ে ছুঁয়ে ফেলা যেত আকাশের মোহনীয় মেঘের পর্দা। ছুঁয়ে দেখা যেত আকাশের অভ্রান্ত শূন্যতা। হঠাৎ শুরু হয় ঝুমঝুম বৃষ্টি, যেন মেঘগুলো তাদের ভারী বোঝা আর ধরে রাখতে পারেনি। এখানে আবহাওয়া এতটাই অপ্রত্যাশিত, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো উজ্জ্বল রোদ্দুর। এ যেন প্রকৃতির নিজস্ব এক খামখেয়ালি খেলা। ফিয়োনার মনে হয় বাইরের প্রকৃতির বৈচিত্র্য ভেতরের থেকে যেন নিজের বিক্ষিপ্ত মনকেই খুঁজে পায়। কিন্তু বাইরে যতই বৃষ্টি না নির্মল সৌন্দর্য তার সামনে উপস্থিত হোক না কেন, তার ভেতরে জমে থাকা বিষণ্ণতা, অন্ধকার কোনোভাবে মিলিয়ে যায় না। আচমকা সারা গ্লাস হাউস ভূমিকম্পের মতো কেঁপে উঠল, যেন বিশাল কিছু পাহাড়ের ওপর ধপাস করে আছড়ে পড়ল। ফিয়োনার বুকের ভেতরে আতঙ্কের স্রোত নেমে এলো। সেই মুহূর্তে বোঝার চেষ্টা করলো কিসের এমন প্রচণ্ড আওয়াজ, কিন্তু তার মনে কোনো ধারণা এলো না। লিভিং রুমে জ্যাসপার, থ্যারিনিয়াস, আলভিরা বসে গভীর আলোচনায় মগ্ন ছিল। কখনো হালকা পদশব্দে গ্লাস হাউসে প্রবেশ করলো অ্যাকুয়ারা। থেনিয়াস সাড়া দিয়ে উঠল, প্রিন্স অরিজিন, অ্যাকু তো এসে গেছে। জ্যাসপার তাকালো, শক্ত পাথরের মতো দৃষ্টি দিয়ে অ্যাকুয়ারাকে দেখল, আর অ্যাকুয়ারা ধীর পায়ে এগিয়ে এসে সম্মান প্রদর্শন করলো মাথা নুইয়ে। প্রিন্স অরিজিন, অ্যাকুয়ারা বলল, আপনি আমাকে তলব করেছেন হঠাৎ? কিং ড্রেগনিস বলল, রান্নার কাজে আমাকে নিয়োজিত করতে চান? জ্যাসপার তার গভীর কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ অ্যাকুয়ারা, যতদিন আমরা পৃথিবীতে আছি রান্নার দায়িত্ব তোমার ওপর। তবে একা নয়, এখানে আরেকজন আছে। তুমি কেবল রান্না করবে আর বাকি সব কাজ কাটা, ধোয়া, প্রস্তুতও করবে। অ্যাকুয়ারা অবাক হয়ে প্রশ্ন করলো, কার কথা বলছেন প্রিন্স? জ্যাসপার ঠান্ডা কণ্ঠে বলল, আছে একজন বোকা দুর্বল মানবী। অ্যাকুয়ারা বিস্ময়ে ভ্রু কুঁচকে বলল, এই হাউসে কোনো মানুষের আগমন? জ্যাসপার বিরক্ত চোখে তাকিয়ে বলল, অ্যাকুয়ারা, বেশি কথা আর বেশি প্রশ্ন আমি একদম পছন্দ করি না। শুধু আমার আদেশে মেনে কাজ করো, বাকিটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। অ্যাকুয়ারা মাথা নত করে সম্মতি জানায়, যেন প্রিন্স প্রতিটি কথা ছিল শিলালিপির মতো অবিচল এবং চূড়ান্ত। জ্যাসপার গম্ভীর চেহারা ধীর পায়ে উঠে দাঁড়ায়, তার চোখে অবিরল দিকে নিবদ্ধ। ঠান্ডা কণ্ঠে বলল, আলভিরা, অ্যাকুয়ারা, ওই মেয়েটাকে কক্ষে নিয়ে যাও, দেখিয়ে দাও তাকে, আর ওকে জানিয়ে দিও যে তার কাজ কি হবে আগামীকাল থেকে। তার ঠান্ডা কণ্ঠের আদেশের কঠোরতা যা কোনো প্রশ্নের অবকাশ রাখে না। এই মুহূর্তের জন্য থেমে যায়। জ্যাসপার হনহন করে সরে গেল কাঠের সিঁড়ি বেয়ে উপরের দিকে তার ব্যক্তিগত কক্ষে যাওয়ার জন্য। জ্যাসপারের প্রতিটি পদক্ষেপ যেন স্থিরতায় শৃঙ্খলাবদ্ধ, অনড় কর্তৃত্বের প্রতিচ্ছবি। যেন পাহাড়ের গহ্বরের ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে এক কঠিন পাথরের প্রবাহ। তার মুখের অভিব্যক্তি শীতল এবং নিঃশব্দে তুষার
মণ্ডিত পাহাড়ের শীর্ষের মতো নিঃসংকোচ, যেখানে অনুভূতির কোনো চিহ্ন নেই, কেবল আদেশের শক্তি বিদ্যমান। মিস্টার চেন সিংয়ের চোখ পিটপিট করে খুলে এলো। ধূসর আলোর আভায় ধীরে ধীরে দৃষ্টিপাত ফিরে আসতে লাগলো। সামনে যা দেখতে পাচ্ছে তা অস্পষ্ট। চেতনা ফিরে আসার সঙ্গে সঙ্গে টের পেলেন তার শরীর শক্তপোক্ত হয়ে চেয়ারের সঙ্গে বাঁধা। পায়ের নিচে মেঝের শীতলতা যেন হাড় পর্যন্ত ঠান্ডা করে দিচ্ছে। তিনি শরীর ঝাঁকাতে চেষ্টা করলেন, কিন্তু প্রতিটি ধাক্কা যেন বোঝা গেল শিকলগুলো মজবুত, যেন তার চারপাশে লোহার বেড়ি জড়িয়ে দিয়েছে কেউ। কক্ষে যেন অসীম খালি, সাদা দেয়ালের চারপাশে কোনো আসবাবপত্র নেই, যেন অন্তহীন শূন্যতার মধ্যে আটকে পড়েছে চারপাশ। চেন সিংয়ের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তার কপালে ঘাম জমেছে, কিন্তু তিনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। শিকলগুলো এতটাই শক্ত যে কোনো প্রাচীনকাল থেকে এগুলো অস্তিত্বে আসছে, অবিচল, অমোচনীয়। মনের মধ্যে আচমকা সমস্ত ঘটনা ভেবে উঠল। ওয়াংলির প্রতারণা, বিশ্বাসঘাতকতা, প্রতি ভাবনা যেন বিষের মতো প্রবাহ হচ্ছে তার রক্তে। হঠাৎ করে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তিনি সশব্দে চিৎকার করে উঠল, ওয়াংলি, বিশ্বাসঘাতক, বেঈমান, কোথায় তুই? সামনে আয়, দেখিয়ে যা তোকে। চেন সিংয়ের কণ্ঠে প্রতিধ্বনি হলো শূন্য কক্ষে, যেন একা বনের মাঝে দাঁড়িয়ে চিৎকার করছে, কিন্তু উত্তর এলো না, কেবল নিঃশব্দ প্রতিধ্বনি। কক্ষের সাদা দেয়ালগুলো যেন তার কান্নার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, এক চিলতে রহস্যময়তা আর মরণশীল ভয়ের আবেশে ঢাকা। ডক্টর লিউ জাং ধীরে ধীরে চেন সিংয়ের বাড়ির দিকে এগিয়ে আসে, মনটা কিছুটা ভারাক্রান্ত। মিস্টার চেন সিংয়ের কাছ থেকে ফিওনার কোনো খোঁজ পেতে এসেছিল। জানলা কড়া নাড়ল, কিন্তু উত্তর এলো না। বাড়ি খা খা করছে, কোনো মানুষের সারা শব্দ নেই। কিছুক্ষণ অপেক্ষা করলে ল্যাবের দিকে রওনা দিল। মনের মধ্যে শঙ্কার মেঘ জমা বেঁধেছে। এতক্ষণে দেখা গেল ওয়াংলির সাথে। ওয়াংলি বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠলেন, এ কি লিউ ঝান, তুমি এখানে? গ্র্যান্ডপা, লিউ ঝান কিছুটা অস্বস্তি নিয়ে বলল, আমি তো এসেছিলাম মিস্টার চেন সিংয়ের সাথে দেখা করতে, জানতে ফিওনার কোনো খোঁজ পেয়েছে কিনা। ওয়াংলি এক মুহূর্তে থেমে বলল, ও হ্যাঁ, পেয়েছে। লিউ ঝান উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, সত্যি? কোথায় ফিওনা? ওয়াংলি কিছুটা স্থির কণ্ঠে বলল, ফিওনা একটা বিশেষ কাজে তার খালার বাসায় গিয়েছে হঠাৎ করে, গ্রীষ্মে। মিস্টার চেন সিং ওখানে গেছেন কালকে ফিওনাকে আনতে। লিউ ঝাং কিছুটা স্তম্ভিত হলো। ও, কিন্তু কেন? কিছু বলল না তো আমাকে মিস্টার চেন সিং? আর মিস্টার ঝাং তো এখন হাসপাতালে, তার কি হবে? ওয়াংলি কিছুটা নির্লিপ্তভাবে বলল, হয়তো চেন সিং সুযোগ পায়নি তোমাকে বলার। তুমি মিস ঝাংয়ের চিকিৎসা চালিয়ে যাও, চেন সিং, ফিওনা দ্রুত ফিরে আসবে। লিউ ঝান মাথা নত করে বলল, ঠিক আছে গ্র্যান্ডপা। তবে কেন জানি মনে শান্তি আসছে না। ওয়াংলি হালকা হাসি দিয়ে বলল, এটাই তো মানুষের জীবন, কিছু না কিছু বোধ হয় সর্বদা আমাদের অস্থির করে রাখে। লিউ ঝান প্রস্থান করে, কিন্তু তার অন্তরে উদ্গ্রীব বীজ বপন করে দিয়ে যায় এক কথোপকথন। ফিওনার জন্য মনটা এতটা আনচান করছে, মুখের কথায় শান্তি আসছে না, যতক্ষণ না চোখের দেখার নিশ্চয়তা মেলে। ফিওনা তখন নিরাবেগ ভঙ্গিতে কাছের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকে। বাইরের দৃশ্য তার চোখে যতটা স্থির, মনে ততটাই প্রগাঢ় নিঃসঙ্গতা। আচমকা দরজার স্লাইডিংয়ের শব্দ খুলে গেল, কিন্তু ফিওনা কোনো প্রতিক্রিয়া দেখালো না। নীরবতার মধ্যে কক্ষে প্রবেশ করলো আলভিরার সঙ্গে আরেকজন। আলভিরার কণ্ঠে একরকম তাচ্ছিল্য সুর নিয়ে বলল, হিজে মেয়ে, বাইরে কি দেখছো এতক্ষণ ধরে? ফিওনা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, চোখে বিস্ময়।
তার সামনে দাঁড়িয়ে আছে এক পরিচিত মেয়ে। গায়ের রং তুষারের ন্যায় শুভ্র, আর চুলগুলো আকাশের মতো নীল, চোখের অতলান্ত মহাসাগরের গভীর। ফিওনা কিছু বলতে পারল না, বাকশক্তি যেন হারিয়ে গেছে। আলভিরা ঠোঁট কামড়ে বিরক্তির ছাপ রেখে বলল, শোনো মেয়ে, ও হচ্ছে অ্যাকুয়ারা, ড্রাগন সদস্য। ও এসেছে রান্নার জন্য। তবে মনে রেখো, রান্নার বাইরে সমস্ত কাজ তোমার দায়িত্ব। অ্যাকুয়ারা শুধুমাত্র রান্নাই করবে, আর যা পারো না ও সব দেখিয়ে দেবে। এখন কি বোঝা গেছে? ফিওনা জবাব দিল না, মুখে কিছু বলার শক্তি যেন কোথায় হারিয়ে ফেলেছে। আলভিরার চোখে বিরক্ত চেপে বসেছে, কিন্তু সে প্রকাশ করল না। কয়েক মুহূর্ত ফিওনার দিকে তাকিয়ে থেকে শেষে হালকা শ্বাস ফেলে বলল, ঠিক আছে অ্যাকুয়ারা, তুমি এবারে মেয়েকে নিয়ে রাতের খাবারের আয়োজন শুরু করো। এটা বলে আলভিরা ঘুরে দাঁড়ালো, নীরবে কক্ষ থেকে বেরিয়ে গেল। ফিওনার চোখে প্রশ্ন, মনের অস্থিরতা যেন বেড়েই গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা অ্যাকুয়ারা যেন এক অজানা জীবনের নতুন অধ্যায়, আর একটি উপাখ্যান। অ্যাকুয়ারা নিঃশব্দে ফিওনার সামনে এসে দাঁড়ায়, মুখে অমায়িক হাসির আভাস। হাই, আমি অ্যাকুয়ারা, নীল ড্রাগন সদস্য। তোমার নাম কি? তার কণ্ঠে এক ধরনের অদ্ভুত মাধুর্য ফুটে ওঠে। ফিওনা কিছুটা ইতস্তত করে বলল, আমার নাম এলিসন ফিওনা। অ্যাকুয়ারা ঠোঁটের কোণে একটি হাসি উকি দেয়। বাহ, তোমার নামটা ঠিক তোমার মতো সৌন্দর্যে ভরা। ফিওনা অবাক হয়। এটাই প্রথম যখন কোনো ড্রাগন তার সদস্য সঙ্গে এত কোমল এবং স্নিগ্ধ ভাষায় কথা বলছে। একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠে প্রশ্ন করল, তুমি কি সত্যি ড্রাগন? অ্যাকুয়ারা ঠোঁটের ওপর আঙুল রেখে খেলার চলে বলে, তোমার কি সন্দেহ আছে? না, কিন্তু এখানে আসার পর থেকে এতগুলো ড্রাগন দেখেছি, কেউ তো তোমার মতো মিষ্টি করে কথা বলে না। অ্যাকুয়ারা চোখ তারাই এক প্রকার গভীর রহস্য চলে ওঠে। সে ধীরে ধীরে উত্তর দেয়, আসলে আমি অন্যদের চেয়ে ভিন্ন। আমাদের কয়েকজন ড্রাগনের মধ্যে মানুষের মতো আবেগ অনুভূতির ফাংশনটা অনেক বেশি সক্রিয়। এটা আমাদের আলাদা করে তুলেছে। ফিওনা মনের একটু প্রশান্তির ঢেউ খেলে গেল। অবশেষে কারো সঙ্গে কথা বললে শান্তি পাওয়ার মতো কাউকে পাওয়া গেল। সে মনে মনে চিন্তা করলে, এত শীতল নিঃসঙ্গ পরিবেশে এমন একটা উপস্থিতি সত্যি স্বস্তি এনে দিল। অ্যাকুয়ারা কথার মধ্যে ছিল এক প্রকার কোমল অভিজ্ঞতা, যা তাকে অন্য সব ড্রাগনের থেকে আলাদা করে তুলেছিল। অ্যাকুয়ারা ফিওনার দিকে একটু মৃদু হেসে বলে, শোনো ফিওনা, তোমার নামটা বেশ দীর্ঘ আর কঠিন, তাই না? ফিওনা একটা সংক্ষেপে অ্যাকু বলে ডেকো, আর আমি তোমাকে ফিউ বলে ডাকবো, কেমন? ফিওনা মাথা নিয়ে সম্মতি জানায়, ঠিক আছে অ্যাকু। অ্যাকুয়ারা তার চিরচেনা অমায়িক হাসিটা আরও প্রসারিত করে বলে, আচ্ছা তাহলে চলো রাতের খাবারের আয়োজন করি, তারপর রাতে তোমার সঙ্গে আড্ডা দেওয়া যাবে। ফিওনা কোনো কথা না বাড়িয়ে অ্যাকুয়ারার পিছু পিছু হাঁটতে থাকে। অ্যাকুয়ারা যে অন্য ড্রাগনের মতো নির্ভীক এবং তীক্ষ্ণ হলেও তার ব্যবহার এক ধরনের মনোহর স্নিগ্ধতা লুকিয়ে আছে, যা ফিওনাকে অল্প সময়ে টানতে সক্ষম হয়েছে। দুজন একসঙ্গে নিচে এবং কিচেনের দিকে ধীর পায়ে পদক্ষেপে এগিয়ে যায়। এই নির্জন পদক্ষেপের শীর্ষ গ্লাস হাউসের শীতল নিস্তব্ধতার ভেতরে তাদের পায়ের নিচের কাঠের মেঝেতে প্রতিটি পদক্ষেপ যেন এক ধরনের সঙ্গীত তৈরির প্রতিধ্বনি হচ্ছিল। রাতের নীরবতা ভেদ করে রান্নাঘরে প্রবেশ করে ফিওনা আবারও কাঁপা গলায় প্রশ্ন করল, তাহলে তোমরা পৃথিবীতে কেন এসেছো? অ্যাকুয়ারা গভীর এক নিঃশ্বাস নিল, যেন প্রাচীন এক ইতিহাস বয়ে আনছে তার মনে। কারণ আমাদের প্রিন্স ভাই, আমাদের ড্রাগন সদস্য এথিরিয়নকে পৃথিবীর কোনো এক বিজ্ঞানী বন্দি করে রেখেছে। তাকে উদ্ধার করতে আমরা এসেছি। এ কথা শুনে ফিওনার মনের ভেতর গভীর এক চিন্তার ঢেউ উঠল। জ্যাসপার বারবার এই বন্দিত্বের কথা বলেছে, কিন্তু তার গ্র্যান্ডপা, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মিস্টার চেন সিং এমন কাজ করতে পারেন? তার গ্র্যান্ডপা কখনো এমন নিষ্ঠুর কাজ করবেন না।
নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো এই ড্রাগন পৃথিবীর মানুষের ওপর আক্রমণ চালিয়েছে, নয়তো এত বড় বিজ্ঞানী এমন কাজ করতে পারে না। ফিওনা বিশ্বাস করতে ইচ্ছে হলো না, কিন্তু একসঙ্গে সন্দেহের বীজটাও যেন মাথাচাড়া দিচ্ছে। জেসপার প্রতিবারই বলেছে, আমার ভাইকে মুক্ত করলে তোমার মুক্তি মিলবে। খাবারের প্রস্তুতির তুমুল ব্যস্ততার মধ্যে হঠাৎ করে কিচেনের পথে অ্যালভিরার উপস্থিতি যেন গম্ভীর এক ছায়া ফেলল। তার পদক্ষেপের শব্দ যেন মেঝেতে ধ্বনিত হল। চোখে এক কোণে ফিওনা দেখল তাকে। মুখে কঠোর এক নির্দেশের ভাব ফুটে ওঠে। হে অ্যাকোয়ারা, শোনো। অ্যালভিরার কণ্ঠে শীতল অথচ কর্তৃত্বপূর্ণ। প্রিন্সের কফিটা তৈরি করো, ফিওনাকে দিয়ে পাঠাও। অ্যাকোয়ারা মাথা নত করে, তার চোখে অবিচল দৃঢ়তা। হ্যাঁ অ্যালভিরা, আমি এক্ষুনি কফি তৈরি করছি। অ্যালভিরার উপস্থিতি মেঘাচ্ছন্ন পরিবেশটার মতোই ছিল, তীক্ষ্ণ, ওজনদার এবং নীরব সম্মতির দাবি করে। ফিওনা তাকিয়ে রইল। প্রত্যেকের আচরণের মাঝে এক অদ্ভুত শৃঙ্খল এবং কঠোর নিয়মের ছাপ, যেন সবকিছুই এক নিখুঁত কৌশলের অধীন। একবার হাত দ্রুত কফির বয়ামে নড়ে উঠল। অবিরাম নির্দেশ দিয়ে প্রায় অস্বস্ত, কিন্তু তার প্রতিটি কথার ভেতর ছিল এক অনুচ্চারিত আদেশ, কঠোর নিয়মানুবর্তিতার দাবি। একবার নিঃশব্দে একটা সসপ্যানে পানি গরম করতে দিল। ধোঁয়া ধীরে ধীরে পাকিয়ে উঠতে শুরু করলো। অন্যদিকে সে দক্ষ হাতে সুমাত্রা কফি বিনগুলো কফি গ্রাউন্ডারে নিয়ে পিষতে লাগলো। বড় আকারের দানাগুলো ক্রমে মিহি গুঁড়োয় পরিণত হলো। বিশেষ যত্নে এগুলো পিষা হচ্ছিল, যেন প্রতি বিন থেকে তার গভীর এবং ঘন গন্ধটুকু আদায় করা হয়। ফিওনার দিকে তাকিয়ে অ্যাকোয়ারা বলল, কফি মেকারে এগুলো দাও ফিউ। প্রিন্সের জন্য সুমাত্রা ডার্ক রোস্ট কফি তৈরি করো। এই সুমাত্রা কফির ওনার প্রিয়, তবে মনে রেখো দুধ দেবে, কিন্তু চিনি একদম না। ফিওনা তখন মনের গভীরে একটা পুরনো স্মৃতি জেগে উঠল। সেই দিন যখন জেসপার তাকে নিয়ে কফি শপে গিয়েছিল, ঠিক এই একটা কফি অর্ডার করেছিল। কিছুক্ষণ তার মনে সেই দৃশ্যের স্মৃতি হারিয়ে গেল। কি হলো ফিওনা? অ্যাকোয়ারা কৌতূহলী দৃষ্টিতে প্রশ্ন করল। তাড়াতাড়ি করো, কফি মেকারে ঢালো এগুলো। ফিওনা ধীরে ধীরে কফি মেকারের সামনে এলো। মনের ভেতর অসহ্য একটা ভাবনা করছিল, ভয়ঙ্কর গন্ধ। এটার মধ্যে আবার চিনি ছাড়া কীভাবে পান করবে জেসপার? মনে সে গোপন কথাগুলো আওড়াতে আওড়াতে সে কফিটা তৈরি করতে শুরু করলো। ফিওনার হাতের মগ ধীরে ধীরে শির দ্বারা বেয়ে শীতল স্রোত বেয়ে যাচ্ছে। সে স্থির দাঁড়িয়ে আছে, দৃষ্টিতে দ্বিধার ছাপ। অ্যাকোয়ারা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, কি হলো ফিওনা? দাঁড়িয়ে আছো কেন? যাও, প্রিন্সের কক্ষে দিয়ে এসো কফিটা। ফিওনা কণ্ঠে অজান্তে অনিচ্ছার আভাস ফুটে উঠল। আমাকে যেতে হবে? একেবারে হালকা হাসি দিয়ে জবাব দিল, হ্যাঁ। আলভিরার কথা মনে নেই? আমার কাজ শুধু রান্না, আর প্রিন্সের আদেশের আমি অপেক্ষা করতে পারবো না। ফিওনা, এটা তোমাকেই করতে হবে। ফিওনার বুকের ভেতরে এক অজানা অস্থিরতা যেন ছটফট করে উঠল। জেসপারের সামনে আবার যেতে হবে। সে অগ্নিদৃষ্টি, সেই নির্দয় স্বর। যখন তার সামনে গেছে, এরকম শান্তির মতো মনে হচ্ছে সবকিছু। কি জানি এবার কি অপেক্ষা করছে। একবার আবার বলল, কি হলো ফিওনা, এত ভাবছো কেন? ফিওনা হালকা কাঁপা কাঁপা গলায় বলল, না কিছু না, যাচ্ছি। কফির মগটা শক্ত করে ধরে ফিওনা ধীরে ধীরে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটি পদক্ষেপ যেন অজানা শঙ্কার মেঘ জমতে থাকলো। করিডোরে শুনশান নিস্তব্ধ। ফিওনার পায়ের আওয়াজে যেন এই খাখা নির্জনতার মধ্যে সবচেয়ে কর্কশ শব্দ হয়ে উঠছিল। ফিওনা জেসপারের কক্ষের সামনে এসে দাঁড়ালো। মনে হচ্ছিল এটাই যেন তার জীবনের সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত। কিভাবে ভেতরে প্রবেশ করবে সে নিজেই জানে না। দরজা লক করার সাহস তার নেই, অথচ দরজাটি অদৃশ্য, যেন স্বপ্নের মতো গায়েব হয়ে গেছে। চুপচাপ দাঁড়িয়ে থাকা অবস্থায় ফিওনার চিন্তার একাধিক সম্ভাবনা দানা বেঁধেছিল, কিন্তু হঠাৎ যেন কারো জাদুর ছোঁয়ায় স্লাইডিং দরজাতে আপনা আপনি খুলে গেল। চোখের সামনে উন্মোচিত হলো জেসপারের কক্ষ, যার দেয়ালগুলো কাচের মতো স্বচ্ছ ও পোক্ত। অন্য পক্ষে জেসপার দাঁড়িয়েছিল কাচের দেয়ালের সামনে, উল্টো দিকে ঘুরে। যখন ফিওনা কক্ষের সামনে পৌঁছল, ঠিক তখনই তার উপস্থিতি সংকেত এলো জেসপারের কাছে। তৈরি থেকে জেসপারের ফিওনাকে দেখে নিল।
ভেতর থেকে। এই কক্ষের ভেতর থেকে বাইরের দৃশ্য সবসময় পরিষ্কার, যেন সময়ের সীমানা মুছে গেছে। ভীতির পাঁজরে ধরা পড়ে। ফিওনা কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে কক্ষে প্রবেশ করে। প্রতি পদক্ষেপে তার হৃদস্পন্দন যেন দ্রুত গতিতে বাজতে লাগলো। এই স্থানে ব্যক্তির অগ্নিশর্মা উপস্থিতি সবকিছু মিলে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করছে। মনে হচ্ছিল এখানকার বাতাসের যেন বিদ্যুতের স্রোত বইছে। জ্যাসপার তখনও উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। ফিওনা কাঁপা কাঁপা গলায় বলল, আপনার কফি নিয়ে এসেছি। জ্যাসপার তার কণ্ঠ যেন ঠান্ডা কাচের মতো। একটি অদৃশ্য প্রাচীরের পিছনে লুকিয়েছিল। টেবিলের ওপর কফি রেখে যাও, তিনি নির্দেশ দিলেন। ফিওনা যদিও তার নির্দেশ মেনে কফির মগটা টেবিলের ওপর রাখল, কিন্তু সে থেকে গেল। সাহস সংগ্রহ করে সে একক প্রচেষ্টায় প্রশ্ন করে, বলছে, আমাকে আর কতদিন এখানে আটকে রাখবেন? জ্যাসপার এরূপ প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে ঘুরে তাকালেন। প্যান্টের পকেটে দুহাত গুজে রাখা তার ভঙ্গি যেন একটি বাঘের প্রস্তুতি, কিন্তু কৌতূহল নিয়ে। ফিওনার হৃদয়ে হালকা ভয় নাড়া দিল, এক ধরনের শঙ্কা, যা ছিল গভীর অদৃশ্য। একদিকে জ্যাসপারের অগ্রাসী প্রকৃতি, আর অন্যদিকে তার ভেতরের অচিন্তনীয় রহস্য। সেই মুহূর্তে ফিওনা বুঝতে পারল এখানে সে শুধু একটা পেঁচানো চাকা, জ্যাসপারের দুর্ভেদ্য খেলার অংশ। যথার্থ রহস্যের আবৃত ছিল সেখানকার পরিবেশ। কফির তীব্র গন্ধের মাঝে তার চোখ দিয়ে তাকিয়ে থাকে আগুনের মনস্টারের সম্মুখীন হতে। ফিওনা থাকতে খুব শখ লাগছে। মনে হচ্ছে আমি পাহাড়ের বনভোজনের জন্য এসেছি, প্রশ্ন করতে না, বরং এইসব কিছু উপভোগ করতে। তার কণ্ঠস্বরের তীব্রতা যেন পাহাড়ের শীর্ষ থেকে অবতীর্ণ এক ঝর্ণার মতো, বিস্ফোরণ এবং প্রবাহিত। ফিওনার চোখ তখন হতাশার ছায়া, যেন সে একা একা নির্বাচিত। কতবার বলবো, সেদিন তোমার নানা আমার ভাইকে মুক্তি দিবে, সেদিন তুমি মুক্তি পাবে, আর তার আগে নয়। জ্যাসপার তার গম্ভীর কণ্ঠে যেন একটি চূড়ান্ত ঘোষণা করল, একটি নিষেধাজ্ঞা যা অমান্য করা যাবে না। তার চোখের দৃষ্টি একটি জোরালো সংকল্পের ঝলক ছিল, যা ফিওনার জন্য গভীর আতঙ্কের জন্ম দিল। দেখুন, আমি সত্যি আপনার ভাইকে আর গ্র্যান্ডপাকে আটকে রাখে। ফিওনা কিছুটা আবেগপ্রবণ কণ্ঠে বলল, আমি তাকে অনুরোধ করব, আমার গ্র্যান্ডপা আমার কথা রাখবে, আমি জানি। প্লিজ আমাকে দিয়ে আসুন আমার বাড়িতে, আমি নিজে আপনার ভাইকে উদ্ধার করে দেব, কথা দিচ্ছি। জ্যাসপার তার কথায় একটা বিদ্রূপের হাসি ফুটে তুলল, যেন ফিওনার কথাগুলো তার কাছে শুধুই বাচ্চাদের কল্পনা। জ্যাসপার এক পা দু পা করে ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রত্যেক পদক্ষেপ যেন অন্ধকারের গহ্বরে একটি নতুন আতঙ্কের জন্ম দিচ্ছিল। ফিওনার হৃদয়ের ধুকপুকানি বাড়তে লাগলো, ভয়ের অনুভূতি তাকে গ্রাস করছিল। ফিওনা সামনে তালে এক পা দুপা করে পিছিয়ে যেতে যেতে এক পর্যায়ে কাছের দেয়ালে এসে ঠেকে গেল। তার পিঠের সাথে দেয়ালটি যেন এক শীতল শ্বাসরুদ্ধের বন্ধন তৈরি করছিল। এই মুহূর্তে সে বুঝতে পারল এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা তার জন্য কতটা কঠিন। ধন্যবাদ সকলকে। প্লিজ